ব্যাপারটা মূলত আমাদের এই দক্ষিণ এশিয়া কেন্দ্রিক হয়েই আছে এবং অনেকেই আমাদের যারা আজকের সম্মানিত আলোচকবৃন্দ আছে তারা অনেকেই এটা বিভিন্ন দিক প্রতি আলোকপাত করেছেন। আমি কিন্তু ভূ রাজনৈতিক বাস্তবতা বলতে বাংলাদেশের মতো দেশের জন্য যারা আমরা বিভিন্নভাবে সারা পৃথিবীর সাথে সম্পৃক্ত, পৃথিবীর যে কোনো জায়গায় পরিবর্তন হলে কিন্তু সেটা আমাকে যখন আঘাত করে বা আমার উপর যখন এটা প্রভাব বিস্তার করে সেটাকে আমি ভূ রাজনৈতিক বাস্তবতা বলে মনে করছি। এটা কিন্তু শুধুমাত্র ভূমির সাথে সংশ্লিষ্ট নয়, আমার স্বার্থের সাথে সংশ্লিষ্ট। যেমন ধরুন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছেন, তিনি 20 তারিখে জানুয়ারি মাসের 20 তারিখে ক্ষমতা গ্রহণ করবেন। এখন তিনি যদি ভিসা নীতি পরিবর্তন করে দেন, তিনি যদি সিটিজেনশিপ নীতি পরিবর্তন করে দেন, তিনি যদি ব্যবসা বাণিজ্যের নীতি পরিবর্তন করে দেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য করবেন, তিনি বাংলাদেশের এই ভৌগোলিক বাস্তবতার মধ্যে নাই, কিন্তু আমরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো কাজেই আমরা যখন এই কথাগুলো বলি, আমি প্রেক্ষাপটটা এই কারণে বললাম যে ভূ রাজনৈতিক বাস্তবতা বলতে বাংলাদেশের মতো দেশের জন্য সারা পৃথিবীটাই আমার জন্য ভূ রাজনৈতিক বাস্তবতা। এবং সেই প্রেক্ষাপট থেকে আমি দুই তিনটা ট্রেন্ড উল্লেখ করব আপনাদের আমরা সকলেই বুঝবার জন্য। একটা হচ্ছে, আমি যদি লক্ষ্য করি মোটা দাগের ট্রেন্ড যেটা ডেভেলপ করছে, এটা হচ্ছে সারা পৃথিবীতে গত 10-15 বছর ধরে আমরা লক্ষ্য করছি একটা রেডিক্যাল ন্যাশনালিজম তৈরি হচ্ছে। রেডিক্যাল ন্যাশনালিজম মানে একটা উগ্র জাতীয়তাবাদী বা জাতীয়তা বোধ তৈরি হচ্ছে সারা পৃথিবীতে। আজকে যে রোহিঙ্গা শুনে আমরা এত কথা বলছি, আপনারা একটু মিয়ানমারের দিকে দেখলেই দেখবেন, মিয়ানমারে 2011 সালে যখন গণতন্ত্র আসে বা তাদের মতো করে গণতন্ত্র, তারপর থেকেই কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে চাপটা বাড়া শুরু করেছে। কারণ তো ওখানে বুদ্ধিস্ট ন্যাশনালিজম বা বৌদ্ধ ধর্মাবলম্বী জাতীয়তাবোধের একটা বিকাশ বা উন্মেষ ঘটেছে। তারই ফসল হিসাবে কিন্তু আমরা দেখেছি এই রোহিঙ্গা সংকটগুলো তখন থেকে শুরু হয়েছে। 12 সাল, 16 সাল, তারপরে 17 সালে আমরা প্রায় 10 লাখ রোহিঙ্গা নিয়ে এখন পর্যন্ত চাপের মধ্যে আছি। আপনি যদি এবার ভারতের দিকে দেখেন, ভারত এক সময়তে নিজেকে এখনও কনস্টিটিউশনালি সেকুলার দেশ বলে, কিন্তু ভারতে কী হচ্ছে আমরা তো সাম্প্রতিককালে দেখতেই পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রে যান না আপনি, মার্কিন যুক্তরাষ্ট্রে এই তো মিলন ভাই এখানে বসে আছেন, ওখানে আজিজ ভাইকে আমি দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রে কী হচ্ছে এখন, এটাও কিন্তু এক ধরনের রেডিক্যাল ন্যাশনালিজম, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরি হচ্ছে। এবং এগুলো ইউরোপে হচ্ছে। এএফডি জার্মানিতে খুব সম্ভবত এবার একক পার্টি হিসাবে জয়ী হয়ে আসবে এএফডি। ফ্রান্সে এফডিএন বলে বলা হয়, রাইট উইং পার্টি, তারা নিঃশ্বাস ফেলছে। তো কাজে সারা পৃথিবীতে এগুলো হওয়ার ফলে যেটা হয়েছে, আমাদের মতো ছোট দেশগুলো যারা আছি আমরা চাপের মধ্যে পড়ছি এবং এই চাপটা কিন্তু অব্যাহত থাকবে। এবং চাপের দুইটা ফলাফল আমরা পাচ্ছি। একটা হচ্ছে, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, বিশেষ করে আমাদের জন্য আমরা স্বাধীন হওয়ার পর থেকে যে নর্ম বা যে মূল্যবোধের ভিত্তিতে আমরা অন্য দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতাম বা চালিয়ে যেতাম, সেই নর্মগুলো চেঞ্জ হয়ে গেছে এখন অনেক জায়গায়। মিয়ানমারে আপনারা দেখছেন যে মিয়ানমারে আজকে রাখাইন জাতীয়তাবাদের বিকাশ ঘটছে, কিন্তু আবার সীমান্তে। এটা আমার জন্য নিরাপত্তার আশঙ্কা তৈরি করছে, রোহিঙ্গাদের জন্য বিপদ বাড়াচ্ছে এবং ভবিষ্যতে আমরা জানি না এটা কীভাবে এটাকে হ্যান্ডেল করবে, এখনও আমরা এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। তো কাজে আমি যেটা বলবো যে এই নর্মসগুলো বদলে যাচ্ছে। আগে যেরকম আমরা বিশ্বাস করতাম, আমরা দক্ষিণ দেশে একটু আগে আমির হোসেন মাহমুদ স্যার বললেন যে আমরা সার্ক, বাংলাদেশ সার্ক প্রতিষ্ঠা করেছিল, আজকে আর সার্কের কথা আলোচনা আসে না। তার কারণ হচ্ছে এখন দক্ষিণ এশিয়াতে ভারত চেষ্টা করছে দ্বিপাক্ষিকভাবে সবার সাথে সম্পর্ক রাখবার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছেন, তিনিও বাইল্যাটারালিজমে বিশ্বাস করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার সাথে ট্রানজ্যাকশন করো। তো কাজে এই নর্মসটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, আমাদের মতো অপেক্ষাকৃত ছোট বা কম শক্তিশালী দেশ যারা, আমরা বেকায়দায় পড়ে যাচ্ছি অটোমেটিক্যালি। আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে প্রযুক্তির বিস্তারের ফলে আজকে কূটনীতি কিন্তু এখন জনগণের সম্পদে রূপান্তরিত হয়েছে। এটা সবসময় ছিল, কিন্তু আগে এটা একটা জায়গায় কিছু লোক পেশাগতভাবে যারা এই কাজগুলো করতেন তাদের ছিল, এখন কিন্তু সেটা হয়ে গেছে। আপনি লক্ষ্য করেন বাংলাদেশ নিয়ে ভারতে মিডিয়াগুলোতে যে প্রচারণা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যে প্রচারণা হচ্ছে, তারা বাংলাদেশ নিয়ে কথা বলছে। মানেটা কি? মানেটা হচ্ছে যে ভারতের সরকার যা বলছে তার চেয়ে 10 গুণ কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি। এর ফল যেটা হচ্ছে,
অনেকগুলো আমাদের হাতের বাইরে। একটু আগে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় এখানে ছিলেন, আমরা কূটনৈতিক যে কাঠামো দিয়ে আমরা এগুলোকে সম্পর্কটাকে চালিয়ে যেতাম, এই কাঠামোর বাইরে অনেক কিছু ঘটে যাচ্ছে, যে কারণেই অনেক সময় এই কূটনৈতিক কাঠামো দিয়ে আপনারা যে প্রশ্ন তোলেন যে হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে যে আমাদের কাঠামো সীমিত, ঘটনা ঘটছে অনেক বড় জায়গাতে, কাজে সেটাকে সামলানো কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তো আমরা এই আগামী দিনগুলোতে আজকে যে এই যে জুলাই বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্নটা দেখছি, এই বাংলাদেশে কিন্তু এখন আমরা ল্যান্ড করতে হচ্ছে এইরকম একটা এনভায়রনমেন্টে, এবং এখানে আমরা আমাদের অবস্থাটাকে আমরা ম্যানেজ করতে হবে। তো আমরা কি আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা কী ছিল আমি সংক্ষেপ দিয়ে একটা বলি। আমরা এখানে গত 15 বছরের কথা বলছি। আমি একজন পেশাদার কূটনীতিক হিসাবে আমার কাছে মনে হয়েছে বা গত 53 বছর ধরেই আমরা রেজিম সেন্ট্রিক, যে সরকার যখন থাকে সেই সরকারের কথাই আমরা বলছি। ফলে যেটা হয়, আমার কোনো কনসিস্টেন্ট ফরেন পলিসি ফ্রেম আমি দাঁড় করাতে পারি না। আমি লোকেদের কাছে আমার মনে আছে না, এরশাদ সাহেব যখন ফল করলেন আমি তখন ওয়াশিংটনে, তাড়াতাড়ি সব বদলে ফেলো, সব বইপত্র ফেলে দাও, ফাইলপত্র ফেলে দাও। আর তারা কী দাঁড়ালো, এত বছরের যে আমরা কাজ করলাম তার কিছুই আর অবশিষ্ট থাকলো না। লোকেরা জিজ্ঞেস করছে তোমরা এটা ওই দিন বললে এটা, এখন বলছে এটা। সো ইনকনসিস্টেন্সি, মানুষ আমাদেরকে প্রশ্ন করে। আমাদেরও নিজেদের জন্যে আমাদের পররাষ্ট্রনীতিকে কনসিস্টেন্টলি সামনের দিকে নিয়ে যেতে আমাদের জন্য জটিলতা তৈরি হয়। আরেকটা জিনিস বলবো, আমরা সবসময় এটা বাংলাদেশের আমাদের নিজেদের পররাষ্ট্রনীতির ঘাটতি বলবো, আমাদের নীতি প্রক্রিয়ারই ঘাটতি। সেটা হচ্ছে আমরা ট্রানজ্যাকশন বেসড, আমরা কোনো লং টার্ম কোনো জিনিস কোনো পলিসি করতে চাই না সহজে। পলিসিও তো থাকে, কিন্তু ইমপ্লিমেন্টেশন স্টাইলটা আমাদের হয় ট্রানজ্যাকশনাল। প্রত্যেকটা ঘটনা ভিত্তিতে আমরা যাই, ওখানে থেমে যাই, আরেকটা ঘটনা ঘটলে আবার এটা নিয়ে কাজ করি। কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা বড় জিনিস যেটা আলোচনা এসছে, জাতীয় স্বার্থ এমন একটা জিনিস যেটা সরকার বদলায় কিন্তু জাতীয় স্বার্থ বদলায় না। কারণ জাতীয় স্বার্থের মৌলিক জায়গাটা হচ্ছে জনগণের স্বার্থ, সকল মানুষের স্বার্থ, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থ। কাজেই যে সরকারই থাকুক, সে যদি সত্যিই গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে, তাহলে তাকে জনগণের স্বার্থের কথাটা আগে চিন্তা করতে হবে, তারপরে তারা তাদের মতো করে সেটাকে সাজাতে পারে। সেই সুযোগ তাদের আছে, যেহেতু জনগণ যদি তাদেরকে ডেমোক্রেটিক্যালি ইলেক্ট করে থাকে, সে কাজটা তারা করতে পারে। তো কাজেই এটা হলো একটা। আরও একটা জিনিস না বলেই পারছি না, কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগবে। আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই, বিশেষ করে গত 15 বছর, তারও আগেও আমরা দেখেছি গোষ্ঠীর প্রভাব খুব বেশি। ব্যবসায়ীরা, বিভিন্ন গ্রুপ যারা আছে, ইন্টারেস্ট গ্রুপ, তারা কিন্তু এই ফরেন পলিসিকে ইনফ্লুয়েন্স করে ফেলেন। আমাদের এখানে এমন দুর্ঘটনাও ঘটেছে আমাদের বন্ধু রাষ্ট্র দুই একটার সাথে, চীনের সাথে ফর এক্সাম্পল 2004-05 সালে আমাদের বড় ধরনের মতানৈক্য তৈরি হয়েছিল আমাদের এই ধরনের গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করতে গিয়ে। তো কাজেই এরপরে তো গত 15 বছর ধরে হয়েছে, আমরা সেটা জানি, আমি বিস্তারিত ওখানে যাচ্ছি না। তো কাজেই এগুলো হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত অভিজ্ঞতা। আমরা কি করতে হবে সামনে যদি যাই, খুব সংক্ষেপে বলবো, এটা আলোচনা হয়েছে। আমি খুব বেশি বিশ্বাস করি এবং মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আগামী দিনের জন্য তরুণ প্রজন্মের ভাইরা এখানে আছেন, তারা ভবিষ্যৎটা তৈরি করবেন। তো তাদের মনে রাখতে হবে যে জাতীয় ন্যাশনাল কোহেশন একটা খুব জরুরি দরকার, ঐক্যমত্যের দরকার। মৌলিক কিছু বিষয় যদি ঐক্যমত্য না থাকে, যদি আমি খালি প্রত্যেক সরকারের বা রেজিমের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে যাই, তাহলে বাংলাদেশ কখনোই স্থিতিশীল বা আমি বলবো যে সুদৃঢ় অবস্থানে থেকে আপনি পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারবেন না। আরেকটা যেটা আসবে সেটা হলো যে আমাদের, যেটা একটু আগে আমাদের সঞ্চালক মহোদয় বলছিলেন, আমাদের কূটনীতি যেমন ধরেন, আজকে মন খারাপ করবেন না, আমি জানি আমার এখানে হয়তো ভাববে যে আমি কথা তুললাম, গতকাল থেকে আজ পর্যন্ত যে কটা সেশন হয়েছে তার সবচেয়ে শেষ সেশনটা হচ্ছে এই ভূরাজনীতি এবং নিরাপত্তার বিষয়টা। এটা কিন্তু আজকে বাংলাদেশকে যদি দেখেন আপনারা, বাংলাদেশের ভেতরে এমন কোনো জিনিস নাই, এমন কোনো ঘটনা বা এমন কোনো জায়গা নাই যার বাইরের সাথে কানেকশান নাই। আমার ইকোনমির 3টা প্রধান পিলার যদি আমি দেখি, আপনি এগ্রিকালচার বলবেন, আপনার এগ্রিকালচারে কী পরিমাণ বাইরের ইনপুট আছে খেয়াল করে দেখেন। আপনি এক্সপোর্ট বলবেন, ইম্পোর্ট বলবেন, বোথ আর কানেক্টেড টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। আপনি রেমিটেন্স বলবেন, কানেক্টেড টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তো আমরা এই যে বিশ্বের সাথে এত গভীরভাবে সম্পৃক্ত, কিন্তু আমাদের মনোযোগটা কিন্তু এখনও পররাষ্ট্রনীতির ব্যাপারে অনেক, বা নিরাপত্তা বা ভূকৌশলগত বিষয়গুলোতে আমরা এখনও খুব বেশি মনোযোগী, এটা আমার কাছে মনে হয় না। এটা পেরিফেরাল, মানে এটা আচ্ছা
ওইটা করতে হবে এইরকম। কিন্তু এটা যে একটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এটাকে কেন্দ্র করে আপনার ইনভেস্টমেন্ট বাইরে থেকে না আসলে আপনার ইকোনমি গ্রো করবে না, আপনার এক্সপোর্ট না গেলে ইকোনমি গ্রো করবে না, আপনি রেমিটেন্স না পেলে আপনি ইকোনমি দাঁড় করতে পারবেন না। এই উপলব্ধিটা আমার দরকার যে বাইরের সাথে আবার সম্পৃক্ততা, আমার যতখানি গুরুত্ব অভ্যন্তরীণভাবে আমাকে দিতে হবে, আমার বাইরের পৃথিবীটা কীভাবে আপত্তিত হচ্ছে, আমার ভূরাজনীতি কীভাবে আপত্তিত হচ্ছে, আমার নিরাপত্তাটাকে কীভাবে আমি সংহত করতে পারি। আমি কিছু মোহাম্মদ শহীদ মহোদয় বলেছেন যে নিরাপত্তার অনেক উপাদান আছে, তো সেই প্রেক্ষাপটে আমাকে সমগুরুত্ব দিতে হবে অভ্যন্তরীণ বিষয়ের ব্যাপারে এবং বাইরের ব্যাপারে। বরঞ্চ বাংলাদেশের মতো দেশগুলোর জন্য বাইরের প্রতি বেশি মনোযোগী হওয়া দরকার বলে অন্তত আমি আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষুদ্র চিন্তায় আমি মনে করি এটা প্রয়োজন। তার এর পরের কথাটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত রিঅ্যাক্টিভ ইন আওয়ার অ্যাপ্রোচ। ঘটনা ঘটলে আমরা এই যে আমাদের এত সংখ্যক জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে আছে, আজকে মধ্যপ্রাচ্যে যদি কোনো সংঘাত হয় সেটার কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের উপর এসে পড়বে। তাই এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আমি আবারও বলতে চাই যে জননির্ভর কূটনীতি তৈরি করতে হবে, জননির্ভর নিরাপত্তা নীতি তৈরি করতে হবে। মাদার অফ হিউম্যানিটি আর ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালিস টু নান, এসব স্লোগান নির্ভর গল্পে আমরা আর কোনোদিন ফিরে যেতে চাই না।